সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ার বাজারে তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করা আর আর্থিক সহযোগিতা করতে চায় ভারত, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করতে অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তিনি নির্দেশনা দিয়েছেন। এ সময় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজের নাম থাকায় উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টদের বলেছেন তার নাম ব্যবহার করে আর যেন প্রকল্প না নেওয়া হয়। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিত। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুর ও ঝালকাঠি জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন, বরিশাল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সংশোধিত প্রকল্প এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সহ 10টি প্রকল্পে 5,563 কোটি টাকা অনুমোদন দেয়া হয়। এ সময় প্রকল্পে নিজের নাম ব্যবহার না করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা জানান পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। যে এটি বাদ দেওয়া হলে এখন আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাশ হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। পরিকল্পনা সচিব জানান, অল্প টাকার জন্য আটকে থাকা 364টি প্রকল্প শেষ হচ্ছে জুনেই। আর সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ার বাজারে তালিকাভুক্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান কোম্পানিগুলি যেন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে অর্থ বিভাগ একটা কার্যকর উদ্যোগ নেয়, সেটা অর্থ বিভাগকে অর্থ সচিব মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরই জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে 3 বছর, ওই 3 বছর তাকে দেখো এবং অবজার্ভ করো। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। নদীতে ব্রিজ দেওয়ার ক্ষেত্রে উচ্চতা ও স্রোত বাধাগ্রস্ত যাতে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি হচ্ছে নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে। সৈয়দ আব্দুল মহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে একদিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই সফরে প্রধানমন্ত্রী কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শোভাবর্ধন সহ সকল কাজ শেষ হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, শুক্রবার সকালে ঢাকার গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানাবেন। এ সময় ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ এবং নগদ অর্থ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরার কথা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দাড়িয়ারকুল সমবায় সমিতি, যা আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতাভুক্ত, এই সমবায় সমিতির উপদেষ্টার সদস্য মাননীয় প্রধানমন্ত্রী এই সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ নগদ সহায়তা দেওয়া হবে, যার যাবতীয় ব্যবহার মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল হতে নির্বাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ এবং সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আমাদের সার্বিক সমন্বয়মূলক কাজ সম্পাদন হয়েছে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সফরটি সুন্দর, সফল এবং নিরাপদ হবে। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারত কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, ভারত তিস্তা প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে চায়। বেলা 12টায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক অনেক ভালো। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। ভারতের ভিসা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা জটিলতা নিরসন
প্রশাসন নিয়েও আলোচনা হয়েছে। জটিলতা কমাতে অনলাইন ভিসা প্রক্রিয়াকরণের ব্যাপারে রাজি হয়েছে ভারত। সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরে বেইজিং নয়, বাংলাদেশের কাছে দিল্লি অগ্রাধিকার পাবে বলেও জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। ভিসা পাওয়াটা এখন যে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, অনেক সময় সমস্যা হয়, বা অনেক সময় দেখা যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে পাচ্ছে না, সেই জন্যে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়। আমরা শুনেছি তারাও আগ্রহী। তা আমরা আসলে আম বাজারজাত করতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী আম সংগ্রহের উদ্বোধন হয়েছে সাতক্ষীরায়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কুখরালির আম চাষী মোকসেদ মোড়লের আম বাগানে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সোহেব আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়েছে সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশে বিদেশে, তাই আমের গুণগত মান সঠিক রাখতে আম সংগ্রহের সময় বেঁধে দেয় জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী 1 সপ্তাহ এগিয়ে 9 মে গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস এবং বৈশাখী সহ স্থানীয় জাতের আম পাড়া যাবে। 11 মে গোবিন্দভোগ, 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপালি আম সংগ্রহ করতে পারবেন চাষিরা। পানির দাম 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা, অথচ তাদের উৎপাদিত 50 কোটি লিটার পানির মধ্যে 15 কোটির বিল হয় না। পানির দাম না বাড়িয়ে ওয়াসার 30% সিস্টেম লসের নামে চুরি বন্ধের পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজ। ভর্তুকি না দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর দাম বাড়ানো ছাড়া উপায় নেই বলছে চট্টগ্রাম ওয়াসা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসির উদ্দিন, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীতে ওয়াসার পানির আবাসিক সংযোগ ৭৮,৫৪২টি ও অনাবাসিকে ৭,৭৬৭টি। দৈনিক ৩৬ কোটি লিটার পানি ব্যবহার করছে এসব গ্রাহক। সম্প্রতি আবাসিকে 1000 লিটার পানির দাম 18 টাকা থেকে বাড়িয়ে 23 টাকা 40 পয়সা ও বাণিজ্যিকে 31 টাকা থেকে 55 টাকা 50 পয়সা করতে সরকারের কাছে অনুমোদন চায় ওয়াসা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কার্যকর হবে ওয়াসার সিদ্ধান্ত। ঋণের টাকা পরিশোধ করতে পানির দাম বাড়াচ্ছে ওয়াসা, তবে আগে সিস্টেম লস সহ অন্যান্য খরচ কমানোর পরামর্শ দিয়েছে ক্যাব। ওয়াসার সিস্টেম লস, অনিয়ম, দুর্নীতি এগুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু এই ওয়াসাতে কোনো ধরনের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। উনি লোন করেছেন, লোনের টাকা পরিশোধ করতে হবে। আর ভাই আপনি লোন করেছেন কেন? যেই প্রজেক্ট ফেল করবে, যেই প্রজেক্টের মানে 2 দিন পর পর আপনাকে প্রজেক্ট রিভাইজ করতে হবে, সেরকম ফিজিবিলিটি স্টাডি ছাড়া আপনি যে প্রজেক্টগুলো করেছেন, মানুষের উপর দুর্দশা চাপিয়ে দিয়েছেন, এটার দায়ভার তো আপনাকেই নিতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মূল্যস্ফীতির মধ্যে পানির দাম বাড়ানো মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেবে নাগরিকদের উপর। কর্তৃপক্ষ লুটপাট করে খাবেন। 30% যে সিস্টেম লজে নামে চুরি করেন সেটা বন্ধ করলে তো আর দাম বাড়ানোর কোনো দরকার নেই। তাহলে এইকে যে সেবা খাত প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের যে স্ট্যাটিউটরি বডিগুলো আছে, যারা নাগরিকদের প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি নাগরিকের সম্পত্তি চুরি করার জন্য শুধুমাত্র। ওয়াসার দাবি 1000 লিটার পানির উৎপাদন খরচ 32 টাকা হলেও আবাসিকে বিল 18 টাকা এবং বাণিজ্যিকে বিল হয় 31 টাকা। ভর্তুকি না দিলে পানির দাম বাড়ানো ছাড়া উপায় নেই। এই প্রতিষ্ঠানটাকে যদি আপনি চালাইতে হয়, বিদেশি লোন নিয়ে আমরা যে বিকল্পগুলো করেছি, সরকারের লোন দিছে প্রকল্পগুলো করেছি, এখন এই বছর থেকে সরকারের ইন্টারেস্ট পেমেন্ট শুরু হবে, প্রিন্সিপাল পেমেন্ট শুরু হবে, বিদেশিদের লোন পেমেন্ট শুরু করতে হবে, পুরাতন লোন যেগুলো নিয়েছি সেগুলো পেমেন্ট করতে হবে। তো এই সবগুলো পেমেন্ট যদি আমি করতে যাই তাহলে আমি এই টাকাটা কোথায় পাবো? তাইলে আমাকে আমার তো একমাত্র হলো প্রোডাক্ট বিক্রি করে টাকা দিতে হবে। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য হলো যে তোমরা প্রোডাক্ট বিক্রি করে টাকা দিবা, আমি কোনো ভর্তুকি দিতে পারবো না। বাংলাদেশ সরকার কোনো ভর্তুকি দেওয়ার জন্য এখানে আসে নাই। প্রায় 10,000 কোটি টাকা ঋণের বোঝা বইছে চট্টগ্রাম ওয়াসা। তাদের উৎপাদিত 50 কোটি লিটার পানির মধ্যে 15 কোটির কোনো বিল হয় না। এই সিস্টেম লস কমালে গ্রাহকদের ওপর চাপ কমবে বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট।
উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে নোয়াখালীর সেনবাগ সদরে লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় জনসাধারণের হাতে লিফলেট তুলে দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মী সম্মেলন হয়েছে। নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাজশাহী নগরীর চলমান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে সিটি কর্পোরেশন। এই সময় সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে নগরবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ মালেক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে। অপর চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহার বিরুদ্ধে সদর উপজেলা আওয়ামী লীগ ও মানিকগঞ্জ 3 আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। খাগড়াছড়িতে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেছে মাটিরাঙ্গা সেনাজোন। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান ও জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুরাদ হোসেন জোনের আওতাধীন শিশকবাড়ি আর্মি ক্যাম্প এলাকায় অসহায় দরিদ্র ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়া সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন। গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে ছাত্র জনতার সংহতি সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ে চৌরাস্তায়। ফিলিস্তিন সংহতি মঞ্চ ঠাকুরগাঁও এই ছাত্র জনতার সমাবেশের আয়োজন করে। গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ব্রি হাইব্রিড 8 ধানের মাঠ দিবস হয়েছে। টুঙ্গিপাড়ার কুশলী গ্রামে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম। টুঙ্গিপাড়া উপজেলার শতাধিক কৃষক ও কৃষানী এতে অংশ নেন। চাকরি স্থায়ীকরণ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বরখাস্ত করা কর্মচারীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবি আদায়ে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা। এর আগে সমিতির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। একই দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে। এ সময় বক্তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন। ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মবিরতিতে অংশ নেন 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী। লক্ষ্মীপুরেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। মূকাভিনয়, কবিতা আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুবাদক ও কবি মোস্তফা তোফায়েল হোসেনের কাব্যনাট্য থেকে রংপুরে অনুষ্ঠিত হয়েছে কবিতা সন্ধ্যা। স্থানীয় টাউন হল অডিটোরিয়ামে পরিষদ সভাপতি ব্রজগোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। নাজদিন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে করতে শেয়ার বাজারে তালিকাভুক্তি নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করা আর আর্থিক সহযোগিতা করতে চেয়ে ভারত, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।